খামেনির মৃত্যুতে ইরান জুড়ে আর্তনাদ, ৪০ দিনের শোক, এক সপ্তাহ সরকারি ছুটি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তেহরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। মধ্যপ্রাচ্যের সংঘাতে ধাক্কা লাগার শঙ্কা দেশের জ্বালানি খাতে। ৫৪টি ফ্লাইট বাতিল, চালু হচ্ছে বিমান চলাচল। প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব প্রধানমন্ত্রীর। যেকোনো দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। রমজানের পরই সিটি কর্পোরেশন নির্বাচনের কাজ শুরুর পরিকল্পনা ইসির। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে কিনা সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন। এবং মশার উৎপাতে নাজেহাল রাজধানীবাসী, নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটিতে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু। পরিচ্ছন্ন নগরী গড়ার অঙ্গীকার প্রশাসকের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও মারা গেছেন। এরই মধ্যে ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। খামেনির মৃত্যুতে ইরানের ৪০ দিনের শোক ও ৭ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক ছুটছে ক্ষেপণাস্ত্র। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও। این سوخت رو نتوانیم در داخل کشور تولید کنیم باید دست دراز کنیم طرف آمریکا। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ৩৭ বছরের শাসনামলে অসংখ্যবার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা হয়েছে। ১৯৮১ সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হলেও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট ৬ জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজের শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিভে গেল খামেনি প্রদীপ। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। খামেনিকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। এছাড়া ইরানের সেনাবাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম। ক্ষমতার শূন্যতা সামাল দিতে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনি এজি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদ রয়েছেন। সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। সর্বোচ্চ নেতাকে হত্যার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই তেল আবিব সহ ইসরায়েলে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাও নিশানা করে ইরান। সমগ্র ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরান জুড়ে আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এমন হামলা চালানো হবে যা এর আগে ইরান কখনোই দেখেনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ইরান। প্রিয় নেতার নিহতের খবর প্রকাশের পরপরই রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানান ইরানিরা। এই অশ্রু শোকের, প্রিয়জন হারানোর বেদনার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে যেন শোকের সাগরে ভাসছে গোটা ইরান।
রাজধানী তেহরানে একে একে জড়ো হতে থাকেন অসংখ্য নারী পুরুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে শোকে মাতম করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দাবি করেন তারা। খামেনি হত্যার বদলা চান তারা। শুধু তেহরানই নয়, ইস্পাহান সহ ইরানের আরও বেশ কয়েকটি শহরের রাজপথে নেমে আসেন সাধারণ ইরানিরা। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তারা। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে 7 দিনের সাধারণ ছুটি। এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে খোদ নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। ইরানের জাতীয় পতাকা হাতে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান তারা। বলেন, ইরাক যুদ্ধ থেকে শিক্ষা না নেয়ার কারণেই নতুন করে ইরানের মাটিতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতের কারণে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে বলেও সতর্ক করেন আন্দোলনকারীরা। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর স্কারদুতে খামেনির মৃত্যুর প্রতিবাদে হাজারো শিয়া মুসল্লি মিছিল বের করেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও পতাকা হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জানান, এটি শুধু একজন নেতার হত্যাই নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। ভারতের কাশ্মীরের বিভিন্ন এলাকায় রোববার রাস্তায় নামেন শোকাহত প্রতিবাদকারীরা। তারা আয়াতুল্লাহ খামেনির ছবি হাতে শোক মিছিল করেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। জোরদার করা হয় নিরাপত্তা। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, আপনাকে স্বাগত। রানা, আমরা যেমনটি জানি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি মারা গেছেন। তার সাথে সাথে মারা গেছেন তার কন্যা, জামাতা এবং নাতিও। এই নিয়ে শোকের ছায়া নেমে এসেছে গোটা ইরানে এবং মুসলিম বিশ্বে। আপনার কাছে এ নিয়ে বিস্তারিত কী তথ্য আছে আমাদেরকে জানাবেন। আলিশা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা বিশ্বে কিন্তু এখন পবিত্র রমজান মাস চলছে। এই রমজান মাসেই ইরানে হামলা চালিয়েছে নিজেকে শান্তির দূত হিসেবে দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্র ইসরায়েল। সেই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কিন্তু বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা মারা গেছেন। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা যদি সেই তথ্যগুলো দেখি তাহলে আমরা শুরুতেই দেখব ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে মার্কিন হামলায় খামেনি নিহত। যেটা বলছিলাম, ইরানে 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইরাকও কিন্তু 3 দিনের শোক ঘোষণা করেছে। এছাড়াও আপনি জানেন যে ইরানে যুক্তরাষ্ট্র শুধুমাত্র সামরিক স্থাপনাতেই হামলা চালায়নি, তারা একটি স্কুলে হামলা চালিয়েছে এবং সেই হামলায় অন্তত 150 জন শিক্ষার্থী কিন্তু মারা গেছেন, যার কারণে নিহতের সংখ্যা কিন্তু ছাড়িয়েছে 200। আপনি জানেন যে খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হচ্ছে। শুধুমাত্র ইরানেই না, ইরানিতেও লাখ লাখ মানুষ বিক্ষোভ করছে। পাশাপাশি খোদ যুক্তরাষ্ট্র কিন্তু বিক্ষোভ হচ্ছে। আমরা দেখেছি ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে এই যে যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, সেই আগ্রাসন বিরোধী বিক্ষোভ কিন্তু চলছে। এরপর একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু পাকিস্তান এবং ইরাকে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা আজকে পাকিস্তানে মার্কিন যে কনসুলেট, সেই কনসুলেটে হামলা চালিয়েছে এবং ইরাকেও কিন্তু হামলা হয়েছে। আপনি জানেন ইরাক, পাকিস্তান সহ আফগানিস্তান যে দেশগুলো আছে, সেই দেশগুলো অনেকটা ইরানের দিকে তারা ঝুঁকে থাকে। যদিও মধ্যপ্রাচ্যের অন্য দেশ যেগুলো আছে তারা কিন্তু পুরোপুরি বিপরীত। আমরা সেই বিষয়ে আলোচনা করবো। আমরা আরেকটু তথ্য দেখি যে আমাদের কাছে কি আছে। আলিশা, আপনি জানেন যে ইরানের এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ইরান কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছে তারা বিধ্বংসী প্রতিশোধ নেবে। আপনি জানেন যে এরই মধ্যে পুরো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 27টি সামরিক ঘাঁটিতে কিন্তু হামলা চালিয়েছে ইরান এবং বেশ কয়েকটি মুসলিম দেশেও কিন্তু ইরান হামলা চালিয়েছে। এর মধ্যে সৌদি আরব আছে, আমিরাত আছে, কাতার, কুয়েত, বিভিন্ন দেশে। ইরান এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাত আমরা আলোচনা করেছি। কাতার, জর্ডান, কুয়েত বিস্ফোরণ, এ নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি। সবশেষ যে তথ্য আছে তা হলো ইরানের যে হামলা, সেই হামলার নিন্দা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তারা কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা, কিন্তু এই নিয়ে কথা উঠে এসেছে। অনেক মার্কিন সিনেটরও কিন্তু নিন্দা জানিয়েছে এই হামলার। তো এই ছিল আসলে আমার কাছে সবশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ রানা।
আমরা আলাপ করছিলাম রানার সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জেরে মধ্যপ্রাচ্য রুটে 54টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বন্ধ থাকা ফ্লাইট চলাচল শুরু হয়েছে এরই মধ্যে। এদিকে দোহা, আবুধাবি ও দুবাই ছাড়া বিমানের সকল ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ। তবে এখনও যাত্রীদের ভোগান্তি কাটেনি পুরোপুরি। এদিকে যাত্রীদের ভোগান্তি লাঘবে সব সেবা নিশ্চিত করার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের আবুধাবি, দুবাই, কুয়েত সহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধে বিপাকে পড়েন বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। তবে রোববার সকাল 11টার পর মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ ও মাস্কটে ফ্লাইট চালু করে বেসরকারি সংস্থা ইউএস বাংলা। চলেছে সৌদি এয়ারলাইন্সেরও কয়েকটি ফ্লাইট। বিমান বাংলাদেশ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে দোহা, আবুধাবি ও দুবাই ছাড়া বিমানের সকল ফ্লাইট চালু করা হয়েছে। যাত্রীদের আন্তর্জাতিক আইন মেনে দেয়া হবে ক্ষতিপূরণ। মদিনাটা ছিল 337, জেদ্দাটা হচ্ছে 335, যেটা গতকাল ক্যান্সেল হয়েছিল। এটা আজ সন্ধ্যা 7টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যে সমস্ত ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করেই হচ্ছে গিয়ে আমরা প্যাসেঞ্জাররা সুযোগ সুবিধা অবশ্যই পাবে। এর মধ্যে এয়ার ইন্ডিগো সহ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে এসে বিপাকে পড়েন যাত্রীরা। তথ্য পেতে অসহযোগিতার অভিযোগ করেন তারা। একটা পাশে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, তো হয় নাই। এখন বলতেছে যে কোনো ফ্লাইটই হবে না, ওনারা কিচ্ছু জানে না। যাত্রী এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারছেন, ওখানে যা ওনারা বলতেছে যে এই ফ্লাইটটা আজকাল হবে না। এই ফ্লাইটটা কবে হবে আমরা এখনো নিশ্চিত না যে কবে দিবে বা কবে যাইতে পারবো। দুপুরে যাত্রীদের খোঁজখবর নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সব সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। দেয়া হচ্ছে ফ্লাইটের সব হালনাগাদ। আমরা 24 আওয়ার্স আছি। মেসেজ আমিও তো আপনাদের বললাম, হটলাইন নাম্বার আমাদের আছে, আমাদের লোকাল এমপি এখানে আছে, আমরা সর্বক্ষণই আছি। আমাদের দেবেন, আমরা তখনই আমরা সব ধরনের প্রিপারেশন আছে। রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্য রুটে 54টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকেও মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আতর কাউসার। যাচ্ছি তার কাছে। কাউসার, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধের জেরে যে ভোগান্তির সৃষ্টি হয়েছে সেই ভোগান্তির কিছু এখনও আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার পেছনে যে যাত্রীরা আছেন ওনারা অনেকেই মধ্যপ্রাচ্য বিশেষ করে দোহা, দুবাই এসব জায়গায় যাওয়ার জন্য আজকে এবং গতকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন এবং অন্য গন্তব্যে যাওয়ার জন্য কেউ কেউ অবস্থান করছেন। কিন্তু তাদের যে ফ্লাইটগুলো সেই ফ্লাইটগুলো মূলত দুবাই, দোহা ট্রানজিট হয়ে যাওয়ার কথা ছিল, যার প্রেক্ষিতে সেই ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু এয়ারলাইন্স কিন্তু এখানে নোটিশ লাগিয়েছে। এমিরেটসের দেখছি আমরা, এয়ার আরাবিয়া, সালাম এয়ার, ফ্লাই দুবাই, অনেক এয়ারলাইন্সই, বাংলাদেশ বিমান সহ অনেক এয়ারলাইন্স এখানে নোটিশ লাগিয়েছে যে তাদের ফ্লাইট বাতিলের নোটিশ লাগিয়েছে এবং কিছু নাম্বার দিয়েছে যে যেহেতু একটি জিজ্ঞাসা তৈরি হয় যাত্রীদের মাঝে, তো এই ফ্লাইট বাতিল হলে কি হবে সেই জন্য কিছু নাম্বারও এখানে দেওয়া হয়েছে যাতে যাত্রীরা সে নাম্বারে যোগাযোগ করতে পারে। কিন্তু যাত্রীরা যে অভিযোগ আমাদেরকে করেছেন যে এই নাম্বারে তারা অসংখ্যবার ফোন দেওয়ার পরেও কিন্তু তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেননি এবং ভেতরে গিয়ে যে কাউন্টারে যোগাযোগ করতে তারা চান সেটির অনুমতিও তারা পাচ্ছেন না। এবং একই সাথে বলছেন যে যেহেতু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল যে খোঁজ খবর নিয়ে এয়ারপোর্টে আসতে, তারা তাদের ট্রাভেল এজেন্সি বা যে এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছে তাদের সাথে যোগাযোগ করেই কিন্তু এয়ারপোর্টে আসছেন এবং এজেন্সিগুলো তাদেরকে জানাচ্ছে যে নির্ধারিত সময়েই তাদের ফ্লাইট ছেড়ে যাবে, যেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের আগে এয়ারপোর্টে আসেন। কিন্তু এয়ারপোর্টে আসার পরে তারা জানতে পারছেন যে তাদের ফ্লাইটটি বাতিল হয়েছে এবং ফ্লাইটটি কখন নাগাদ ছাড়বে বা তাদের করণীয় কি এ ব্যাপারে কোনো সুস্পষ্ট সদুত্তর তারা পাচ্ছেন না। এ ধরনের অভিযোগ তারা করছেন এবং তারা এই অভিযোগ করার মাধ্যমে তারা চাচ্ছেন যে দ্রুত যাতে এ ধরনের পরিস্থিতি থেকে তারা নিষ্কৃতি পান। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যাপ্ত মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট হবে না। পররাষ্ট্র ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কথা জানান
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জানান, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের মতো রাজধানীতেও 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিনের মতো রোববারও সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মন্ত্রিপরিষদ বিভাগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। আলোচনায় উঠে আসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ আন্তর্জাতিক নানা বিষয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট হবে না বলে জানান তিনি। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা, এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না। সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট যে স্টক আছে এটা নিয়ে কোনো তেমন অসুবিধা হবে না। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী বলেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় দেশের উপকূল অঞ্চলের মতো রাজধানীতেও অন্তত 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত মাসে যে আর্থকোয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1 লক্ষ ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এছাড়া দুর্যোগ পরিস্থিতিতে নাগরিকদের অবস্থান নেওয়া সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় রাজধানীতে স্কুল, খেলার মাঠ ও খোলা স্থান চিহ্নিত করে তা প্রস্তুত রাখার নির্দেশনাও দেন সরকার প্রধান। বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ সময় নরসিংদীর ঘটনায় আসামি গ্রেফতার হয়েছে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। ভারতের সঙ্গে লেনদেন, যাতায়াত, সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। রমজানের পরে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। দুপুরে ইসির মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান তিনি। রমজান মাসের পরেই আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। পরবর্তী যে আরও লোকাল গভর্নমেন্টের নির্বাচনে একই ব্যবস্থা করা হয়েছে। সংসদ যদি এটাকে বিবেচনা মনে করেন সঠিক, এটা যদি তারা ভালো মনে করেন তাহলে সেভাবে নির্বাচন হবে। আর যদি সংসদ তার সুচিন্তিত বিবেচনা করে যদি মনে করেন যে না আগের মতোই থাকা ভালো ছিল, তাহলে আগের মতোই থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে রাজশাহী 4 ও পাবনা 4 আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানি 11 মে নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে এই আদেশ দেন। 2 আসনে পরাজিত বিএনপি প্রার্থীর পক্ষ থেকে এই আবেদন করা হয়। এর আগে 3টি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করে জামায়াতে ইসলামী। অপরদিকে শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করে বিএনপি। অভিযোগ গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ভোটের সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেন আদালত। আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন এবং সেই আদেশের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে এই 2টি আসনের নির্বাচনের সমস্ত সামগ্রী অর্থাৎ ব্যালট পেপার, বাক্স, সিল, সাপোর্ট যেভাবে যা ছিল সেগুলো সংগ্রহ করা হয়। আদালত আরও বলেছেন যে নির্বাচন কমিশনের সচিবের কাছেও অতি সত্বর আদালতের নির্দেশনাটা দেওয়া হোক যেন তারা এই 2টি নির্বাচনী আসনের নির্বাচনী সামগ্রী হেফাজত রাখতে পারেন, ইনট্যাক্ট রাখতে পারেন। অনৈতিক প্রস্তাব এবং কথা কাটাকাটির ক্ষোভ থেকেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহকে। লাশ গুম করতে তার দেহ 7 টুকরো করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে দেয় রুমমেট শাহিন। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খণ্ডিত হাত ও পা উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে জানা যায় খণ্ডিত অংশগুলো নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহর মরদেহের। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই স্পষ্ট হয় হত্যাকাণ্ডের নৃশংসতা। পুলিশ বলছে অনৈতিক প্রস্তাব ও কথা কাটাকাটির ক্ষোভ থেকেই শুক্রবার দিবাগত রাতে ওবায়দুল্লাহকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শাহিন। ঝগড়া বিবাদের এক পর্যায়ে এই যে ওবায়দুল্লাহ যিনি নিহত হয়েছেন তিনি এই শাহিনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তর্ক বিতর্কের এক পর্যায়ে রাগে ক্ষোভে শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপাতি দিয়ে কোপায়। ওবায়দুল্লাহকে খুনের পর মরদেহ 7 টুকরো করে শাহিন। লাশ গুম করতে মরদেহের টুকরো করা অংশ পলিথিনে মুড়িয়ে সাইকেলে করে রাজধানীর বিভিন্ন জায়গা ফেলে দেয় শাহিন। মানুষ যখন বাঁচার চেষ্টা করে তখন সে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে। প্রথম যে খণ্ডগুলো ফেলেছে সেগুলো তো রাতের আধারে ফেলেছে, এটা নিয়ে প্রবলেম হয় না। যখন তাকে সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করেছে ড্রামে কি আছে বা বালতিতে কি আছে, এখানে 2টা খণ্ড সে নিয়েছিল, একটা বালতিতে এবং এটা আপনার ইয়েতে মোড়ানো ছিল, গামছাতে মোড়ানো ছিল। তখন সে বলেছে এখানে বিষাক্ত কেমিক্যাল আছে, এখানে এটা যে কোনো জায়গায় ফেলা যাবে না। আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও শাহিনের বাইসাইকেল জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওবায়দুল্লাহ একাই খেয়েছে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ড নিতে দালালের প্রলোভনে পা না দিতে সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে করাইল বস্তি পরিদর্শনে গিয়ে আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন 10 মার্চ করাইল বস্তি সহ দেশের 14টি স্থানে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। প্রতি মাসের 7 তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এ সময় ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম জানান প্রধানমন্ত্রীর সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। করাইল বস্তির মশক নিধন, খাল খনন সহ একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা পাইলট প্রকল্প হিসাবে যে 14টি জায়গায় বাংলাদেশের এটি উদ্বোধন হবে, কাজ শুরু হবে, তার মধ্যে এই করাইলটাও রয়েছে, এই এলাকাও রয়েছে, এটাও তার মধ্যে রয়েছে। আমরা জনগণকে একটি মেসেজ দিতে চাই যে এ ধরনের কার্ড, ডিজিটাল ফ্যামিলি কার্ড পাওয়ার ব্যাপারে আমি এলাকার মানুষকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব তারা যেন কোনো দালাল, টাউট, বাটপারের খপ্পরে পড়ে কাউকে কোনো ঘুষ বা পয়সা না দেয়। জনদুর্ভোগ যেই কাজগুলো, মশা আছে, রাস্তা আছে, খাল বিল আছে, যেটার কারণে মশার সৃষ্টি হয়, এই সমস্ত নিয়ে কাজ করব আমরা। জানুয়ারিতে এ যাবৎকালে সর্বনিম্ন 6.03% নেমেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি। মন্দ ঋণ এড়াতে ব্যাংকগুলোর বাড়তি সতর্কতাকে কারণ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ডিসেম্বরে বেসরকারি খাতে প্রবৃদ্ধি ছিল 6.1%। ঋণ পুনঃতফসিলের সময় নভেম্বরে খানিকটা বেড়ে দাঁড়িয়েছিল 6.58%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে 2024 সালের জুলাইয়ে এই হার ছিল 10.13%।